আজকে আমরা কথা বলবো ক্যাশ বাজেট নিয়ে। আমরা অনেকগুলো বাজেটের নাম অলরেডি জেনেছি। তো ক্যাশ বাজেটটার তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমি যেটা শেয়ার করছি? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, দ্য ক্যাশ বাজেট ইজ কম্পোজড অফ 4 মেজর সেকশনস। মানে একটা ক্যাশ বাজেটের মেইনলি ৪ টা সেকশন আছে। একটা সেকশন হচ্ছে দ্য রিসিপ্ট সেকশন। মানে রিসিপ্ট সেকশনে হচ্ছে আমরা যেটা করি, একটা সার্টেন পিরিয়ডে বা একটা নির্ধারিত সময়ের জন্য তো আমরা বাজেটটা তৈরি করি। ওই পিরিয়ডে কি পরিমাণ ক্যাশ রিসিভ হবে। হ্যাঁ? আমরা জানি যে প্রতিষ্ঠান নরমালি বিক্রয় থেকে ক্যাশ পায়। যদি অন্যান্য খাত থাকে সেখান থেকে ক্যাশ পেতে পারে। মানে কোন খাত থেকে নগদ টাকা আসবে সেটা হচ্ছে রিসিপ্ট সেকশন দেখায়। দ্যা ডিসবার্সমেন্ট সেকশন। ডিসবার্সমেন্ট সেকশনটা হচ্ছে আমার কোন খাতে টাকাগুলো খরচ হবে। তাহলে রিসিপ্ট সেকশন হচ্ছে কোন খাত থেকে টাকা আসবে, ডিসবার্সমেন্ট সেকশন হচ্ছে কোন খাতে টাকাটা যাবে। এই ২ টার যে গ্যাপটা হয় তোমার ক্যাশ এক্সেস হবে নাইলে ডেফিসিট হবে। যদি এক্সেস হয় তাহলে তো তোমার অতটুকু ক্যাশ ব্যালেন্স হাতে থাকলো। আর যদি ডেফিসিট হয় তোমাকে এটা অবশ্যই ফাইন্যান্সিং করতে হবে যে টাকাটা কোত্থেকে আসবে। কারণ তোমার নিজের হাতে যদি টাকা না থাকে টাকা তোমাকে লোন করতে হবে। তোমার যদি খরচটা বেশি থাকে আর রিসিপ্টটা কম থাকে। তাহলে ফাইন্যান্সিং সেকশনের মধ্যে আমরা কি করি? নরমালি প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে বড় করে এবং সেগুলোর ইন্টারেস্ট সহ রিপেমেন্ট করে। এই টোটাল ৪ টা সেকশন নিয়ে হচ্ছে একটা ক্যাশ বাজেট। তাহলে কি তোমরা ক্যাশ বাজেটের কম্পোনেন্ট গুলো বুঝতে পারছো যে একটা বাজেট করতে গেলে ৪ টা সেকশনকে প্রায়োরিটি দিতে হয়। প্রথমত হচ্ছে যে আমার হাতে কি পরিমাণ ক্যাশ আছে, এখান থেকে কি পরিমাণ সম্ভাব্য ক্যাশ খরচ হবে। তো সেখান থেকে আমি পাবো হয় আমার এক্সেস থাকবে নাইলে ঘাটতি থাকবে। যদি এক্সেস থাকে ভেরি গুড, ওখানে আমরা স্টপ করতে পারি বাজেট। আর যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি? এই ঘাটতিটাকে আমরা কিভাবে মিট করব সেই জিনিসটাই হচ্ছে আমরা ফাইন্যান্সিং সেকশনে করি। এই ৪ টা জিনিস নিয়ে একটা ক্যাশ বাজেট। সো আমরা একটা ক্যাশ বাজেট দেখতে কেমন? তোমাদের যদি পুরো পিকচারটা দেখাই, এই যে খেয়াল করে দেখো। এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাম্পটন ফ্রিজ ইনকর্পোরেশন, আইএনসি মানে ইনকর্পোরেশন, আমেরিকানরা বলে ইনকর্পোরেশন, ব্রিটিশরা বলে কোম্পানি। ক্যাশ বাজেট। এখানে দেখো একটা বছরকে তারা ৪ টা ভাগে ভাগ করেছে। কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। আমি যদি ক্যালেন্ডার ইয়ারে দেখি তাহলে বলব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। এপ্রিল, মে, জুন সেকেন্ড কোয়ার্টার। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ফোর্থ কোয়ার্টার। এই ৪ টা মিলিয়ে ১ বছর। আমরা এখানে একটা বাজেটের ফরম্যাট দেখি। শুরুতেই দেখো বিগিনিং ক্যাশ ব্যালেন্স মানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। এখানে ৪২,৫০০ দেখতে পাচ্ছ কি স্ক্রিনে ব্যাপারটা পুরোটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এর সাথে তুমি দেখো কি করেছে? কালেকশন ফ্রম কাস্টমার। তাহলে তোমার হাতে একটা ওপেনিং ব্যালেন্স আছে, তুমি কালেকশন করছো কাস্টমারের কাছ থেকে আরো ২,৩০,০০০। এটা আবার কালেকশনটা কিভাবে হচ্ছে সেটা আবার একটা শিডিউল করা আছে সেখান থেকে এসছে। সেটা আমরা পরে যাচ্ছি। আমরা জাস্ট খালি ফরমেট বা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করছি যে আমরা কিভাবে আসলে বাজেটটা করে থাকি। তাহলে তোমার ১ম এ ৳৪২,৫০০ ব্যালেন্স ছিল যেটা ওপেনিং ব্যালেন্স যেটা কিনা গত যেই বছর ছিল সেই বছরের ক্লোজিং মানে এই বছরের ওপেনিং। মানে গত বছরের ক্লোজিং মানে এই যে যেমন ডিসেম্বর 31st এর আমরা করছি তো। তার মানে এটা 2013 এর যেটা ক্লোজিং ব্যালেন্স ছিল সেটাই হচ্ছে আবার এটা নিয়ে আমরা ওপেনিং শুরু করছি। তাহলে এটা হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তার সাথে কালেকশন আমরা বাইর করি বিভিন্ন জায়গা থেকে। কালেকশন হয়েছে। সব মিলিয়ে ৳২,৭২,৫০০ হচ্ছে তোমার হাতে আছে। ওপেনিং এবং কালেকশন সহ। এখানে তুমি যে খাতে খরচ করতেছো, খরচ করা হচ্ছে তোমার ৩,৬৬,৫০০। তাহলে ২,৭২,৫০০ হচ্ছে তোমার হলো রিসিভ এবং ব্যালেন্স মিলে খরচ আছে ৩,৬৬,৫০০। এই বাকিটুকু হচ্ছে তোমার ডেফিসিয়েন্সি। এক্সেস হলে প্লাস, ডেফিসিয়েন্সি হচ্ছে মাইনাস। ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস। তোমার ঘাটতি আছে ৳৯৪,০০০। এখন তারা ফাইন্যান্সিং টা করছে কি? ব্যাংক থেকে তারা বড় করছে, বরোইং। হ্যাঁ? তাহলে বরোইং করলা তুমি ৳১,৩০,০০০। তাহলে ৳৯৪,০০০ ঘাটতি ছিল, ৳১,৩০,০০০ বড় করলে এই ঘাটতি মিট আপ করার পরে তোমার কাছে ৩৬,০০০ থাকবে এই কোয়ার্টার শেষে। তো ফার্স্ট কোয়ার্টার শেষে যেটা ৩৬,০০০ ক্লোজিং, এটাই কিন্তু আবার পরের কোয়ার্টারে যে ওপেনিং, অ্যারো দিয়ে দেখানো হইছে। দেখতে পারছো? এই কোয়ার্টারের ক্লোজিং মানে ওই কোয়ার্টারের ওপেনিং। এটা কি দেখেছো? জি স্যার, মানে আগের কোয়ার্টারে আমার এটা লাস্টে যেই এন্ডিং ব্যালেন্সে ক্যাশ থাকবে। ব্যালেন্স এ যে ৳৩৬,০০০ এক্সেস ছিল সেটা আমার পরের কোয়ার্টারে গিয়ে আবার বিগিনিং ওপেনিং ক্যাশ হবে। ব্যালেন্স এর সঙ্গে এড হচ্ছে। হ্যাঁ, বিগিনিং এ তুমি দিচ্ছ। দেখো এড কিন্তু করতেছো না। ৪২,০০০, ৩৬,০০০, ৩৩,৯০০, ১,৬৮,৫০০ এই ৪ টা যোগ করে কিন্তু টোটাল ইয়ারটা করতেছো না। করতেছো কি? এই কোয়ার্টার শুরু হচ্ছে কি? ফার্স্ট কোয়ার্টার না? ফার্স্ট কোয়ার্টারের ওপেনিং মানে ইয়ারের ওপেনিং। আর লাস্ট কোয়ার্টারের ক্লোজিং মানে ইয়ারের ক্লোজিং। খেয়াল করে দেখো। ফার্স্ট কোয়ার্টারের ওপেনিং কত? ৪২,৫০০ না? হ্যাঁ স্যার। এটাই ইয়ারের ওপেনিং। এটাই শুধু যোগ হচ্ছে না। কারণ এই ব্যালেন্স চেক তো এই ৪২,০০০ এর সাথে ব্যালেন্স যোগ বিয়োগ করেই তো তোমার ৩৬,০০০ এ রিচ করছি আমরা। আবার হ্যাঁ, হ্যাঁ। ৩৬,০০০ যোগ বিয়োগ করে আমরা ৩৩,৯০০ তে রিচ করছি। এটাতে করে আমরা ১,৬৫,৬৫০ এ রিচ করছি। দ্যাটস ওয়াই
ওপেনিং মিনিং টোটাল ইয়ার্স এর ওপেনিং মানে কোয়ার্টারের ওপেনিং, আর ক্লোজিং বলতে আমরা কি মিন করতেছি, এই যে ফোর্থ কোয়ার্টার দেখো, ফোর্থ কোয়ার্টারের লাস্ট ব্যালেন্স কত আছে, 41,400 না, হ্যাঁ 41,400 এইটাই এক্সেস ইয়ার আছে। এন্ডে দেখো ব্যালেন্স 41,400, মানে তুমি ক্যাশ বাজেটটা পরীক্ষার হলে বুঝতে পারো মিললো কিনা, যদি ওপেনিং ওপেনিং ক্লোজিং ক্লোজিং মিলে যায় তাহলে বুঝবা তোমার বাজেট ঠিক আছে। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। যদি তোমার ওপেনিং ওপেনিং ক্লোজিং ক্লোজিং না মিলে তাহলে বুঝতে হবে বাজেটের কোথাও কোনো ভুল করেছো। ওকে, তাহলে প্রসেসটা সেম। ফার্স্টে আমার একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, তারপর আমরা রিসিপ্টটা অ্যাড করব, রিসিপ্ট এন্ড ওপেনিং মিলিয়ে আমরা পাবো টোটাল অ্যাভেলেবল ক্যাশ ব্যালেন্স কত। সেখান থেকে আমরা কি করব, কত টাকা আমার ক্যাশ খরচ আছে এটা লেস করব। লেস করার পরে আমার যে ব্যালেন্সটা থাকবে সেটা আমার হয় ডেফিসিট হবে নালে সারপ্লাস হবে। তো যেটাই হোক, যদি ডেফিসিট হয় তাহলে আমরা ফাইন্যান্সিং করব। ফাইন্যান্সিং করার পরে আমরা আসলে আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করব। এভাবে আমরা একটা বাজেট করব, এটাকে বলা হয় ক্যাশ বাজেট। ক্লিয়ার কিনা বিষয়টা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকে একটা ক্যাশ বাজেট করব, তখন আরেকটু ক্লিয়ার হবে। ফরম্যাটটা মাথায় রাখতে হবে, এই ফরম্যাটে আমরা করি নরমালি। প্রবলেম 821, এই প্রবলেমটা সবাই একটু পড়ো। তোমরা তোমাদের মতো করে প্রবলেমটা বোঝার চেষ্টা করো। আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে পরের পেজে, একটা এক্সপেক্টেড ক্যাশ কালেকশন করতে হবে, ক্যাশ বাজেট করতে হবে, এবং একটা ডিসিশন আছে সেই ডিসিশনটা দিতে হবে। সো প্রশ্নটা আগে পড়ার চেষ্টা করো। খেয়াল করে দেখো, দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিটেল প্রাইম প্রোডাক্ট হ্যাজ জাস্ট অ্যাপ্রোচড দ্য কোম্পানিজ ব্যাংক উইথ এ রিকোয়েস্ট ফর এ 30,000 90-day লোন। মানে এই কোম্পানি চাচ্ছে ব্যাংক থেকে 90 দিন মেয়াদে একটা লোন নিতে $30,000। তো সেই লোনটা নেওয়ার জন্য দ্য পারপাস অফ দ্য লোন ইজ টু অ্যাসিস্ট দ্য কোম্পানি ইন অ্যাকোয়ারিং ইনভেন্টরিজ। মানে আলটিমেটলি তারা কি করবে, এই লোনটা নিয়ে তাদের প্রোডাক্ট কিনবে। ইনভেন্টরি মানে হচ্ছে তাদের মজুত পণ্য কিনবে, যেখান থেকে তাদের বিক্রয় করবে আর কি। বিকজ দ্য কোম্পানি হ্যাজ হ্যাড সাম ডিফিকাল্টি ইন পেইং অফ ইটস লোন ইন দ্য পাস্ট। তাদের পাস্ট ট্র্যাক ভালো না, তাদের কিছু ডিফিকাল্টি ছিল পেমেন্ট করতে। যে দ্য লোন অফিসার হ্যাজ আস্কড ফর এ ক্যাশ বাজেট টু হেল্প ডিটারমাইন whether the loan should be made। এখন ওই ব্যাংকের যারা লোন স্যাংশন করবে তারা তাদেরকে বলছে তোমরা একটা ক্যাশ বাজেট করে দেখাও, যেটা দেখে আমরা বুঝতে পারবো তোমাদেরকে আমরা টাকা দিব কি দিব না। The following data are available for the month April through June during which the loan will be used। তাহলে এপ্রিল মে জুন, মানে এপ্রিলের শুরুতে নিবে, জুনের শেষে দিবে, তখন 90 ডেজ হয়ে যাবে, 3 মাস মেয়াদি লোন। এখন তোমাদের দেওয়া আছে অন এপ্রিল 1 দ্য স্টার্ট অফ দ্য লোন পিরিয়ড দ্য ক্যাশ ব্যালেন্স উইল বি 24,000। ক্যাশ ব্যালেন্স হচ্ছে 24,000। অ্যাকাউন্ট রিসিভেবল অন এপ্রিল 1, অ্যাকাউন্ট রিসিভেবল মানে যে টাকাটা আমাদের কোম্পানি পাবে এটাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল, আর তোমার কোম্পানির কাছে অন্য কেউ পাইলে সেটাকে বলে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অন এপ্রিল 1 দ্য স্টার্ট অফ দ্য লোন পিরিয়ড দ্য ক্যাশ ব্যালেন্স উইল বি 24,000। অ্যাকাউন্ট রিসিভেবল অন এপ্রিল 1 উইল 1,40,000 and of which 1,20,000 will be collected during April and 16,000 will be collected during May। মানে এই যে তার রিসিভেবল আছে, রিসিভেবলের একটা অংশ কালেক্ট হবে এপ্রিলে, আরেকটা অংশ কালেক্ট হবে মে, আর দ্য রিমাইন্ডার উইল বি আনকালেক্টেবল। তারপর যে অবশিষ্ট থাকে, ধরো 1,40,000 এর মধ্যে 1,20,000 কালেক্ট হবে এপ্রিল মাসে, মে মাসে কালেক্ট হবে যে 16,000, তাহলে 1,36,000, আর 4,000 হচ্ছে তোমার আনকালেক্টেবল, এটা আর পাওয়া যাবে না। বি নাম্বার আছে পাস্ট এক্সপেরিয়েন্স শোজ দ্যাট 30% অফ এ মান্থ সেল আর কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। মানে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখাচ্ছে তোমার যেই মাসে সেল সেই মাসে কালেক্ট হয় 30%, 60% ইন দ্য মান্থ ফলোইং সেল, তারপরে মাসে কালেক্ট হয় 60, 8% ইন দ্য সেকেন্ড মান্থ ফলোইং সেল, তারপরে মাসে হচ্ছে আরো 8%। তার মানে ব্যাপারটা এরকম, যদি তুমি ধরো এপ্রিলে সেল করো, এপ্রিলে পাবা 30%, মেতে পাবা 60%, জুনে পাবা 8%, এরপরে এই টাকা বাকি যে 2% ওইটার ব্যাড ডেট, মানে এটার পাওয়া যায় না, অনাদায়ী দেয় না। মানে টোটাল 3 মাসে 98% কালেক্ট হয়, 2% যে অনাদায়ী হয়ে যায়। বাজেটেড সেলস এন্ড এক্সপেক্টেড এক্সপেন্সেস ফর দ্য 3 মান্থস পিরিয়ড ফলো, মানে নিচে তোমার লাস্ট 3 মাসের বাজেটেড এক্সপেন্স এবং বিভিন্ন বিষয় সব তথ্য দেওয়া আছে। মার্চেন্ডাইজ আর পেইড ইন ফুল ডিউরিং মান্থ
ফলোইং পারচেজ, মানে মার্চেন্ডাইজ যে কেনা হয় বা পণ্য যে কেনা হয় সেই পণ্যগুলো যে মাসে কেনা হয় তার পরের মাসে হচ্ছে পেমেন্ট করা হয় পুরো টাকা। ধরো যদি তুমি এপ্রিলে কিনো, পেমেন্টটা করবা যে মেতে। অ্যাকাউন্টস পেয়েবল ফর মার্চেন্ডাইজ পারচেজ ডিউরিং মার্চ, মার্চ মাসে তোমার হচ্ছে যেটা তোমার পেমেন্ট হবে, তাহলে এপ্রিলে পরের মাসে পেমেন্ট হবে, কারণ বলা হয়েছে যে মাসে পেমেন্ট তার পরের মাসে পেমেন্ট হয়, যে মাসে ডিউ হয় তার পরের মাসে, সেই টাকাটা বলে দিয়েছে তারা 1,40,000। তাহলে রিসিভেবল যেমন তোমার কোম্পানি পাবে অন্যের কাছে, পেয়েবল হচ্ছে তোমার কোম্পানির কাছে অন্যরা যে পাবে। তোমার কোম্পানিকে যেটা পে করতে হবে সেটা পেয়েবল, তোমার কোম্পানি যেটা পাবে সেটা হচ্ছে রিসিভেবল। ডি নাম্বার বলা আছে ইন প্রিপেয়ারিং দ্য ক্যাশ বাজেট অ্যাজিউম 30,000 লোন উইল বি মেড ইন এপ্রিল এন্ড রিপেড ইন জুন। তোমাকে বলছে ক্যাশ বাজেট করার সময় ধরে নিবা লোনটা নিবা 30,000 টাকা নেবে এপ্রিল মাসে, এবং পেমেন্ট করবা জুন মাসে। ইন্টারেস্ট অন লোন হচ্ছে 1200, তার মানে তুমি 30,000 টাকা নিবা, 3 মাস পরে 31,200 টাকা পেমেন্ট করবা প্রিন্সিপাল এবং লোন সহ। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি একটা ফার্স্টে ক্যাশ কালেকশন বাজেট করো, তারপরে বলছে একটা ক্যাশ বাজেট করো, তারপরে বলছে ওই যে কোম্পানি প্রতি মাসে যদি 20,000 টাকা লাগে স্টার্ট করতে প্রত্যেক মাস, তাহলে তারা কি লোন কি রিপে করতে হবে, তারা যেরকম প্ল্যান করছিল যে লোন নিবে 30,000 পেমেন্ট করবে 31,200, তারা কি পারবে কিনা। পুরো প্রশ্নটা বুঝতে পারছো? প্রশ্নটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? মোটামুটি স্যার। মোটামুটি। তাহলে কোন জায়গাটা একটু সমস্যা আছে বলো, আবার বলি। স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি অঙ্কটা করতে যাই, প্রথম কাজ হচ্ছে ক্যাশ কালেকশন করতে হবে। আমরা কিন্তু বাজেট করতে বলছে আমাদের এপ্রিল মে জুন, তাহলে আমরা যদি ক্যাশ কালেকশনে যাই, তোমরা কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছ? এক্সেল কোনো শিট না স্যার, আসে নাই তো এখনো। আসে নাই না? শিট এসছে? জি স্যার, আসছে। এপ্রিল মে জুন, আর ধরো টোটাল। এখন দেখো কালেকশনের সিস্টেমটা প্রশ্নে যেভাবে বলা আছে, তোমার প্রশ্নে বলা আছে তোমাদের এই যে শুরুতে একটা বলা আছে যে on April 1 start the loan period, the cash balance will এত account receivable April 1 was total 1,40,000 of which 1,20,000 will be collected during April, 16,000 collected during May। তাহলে এপ্রিলে কালেক্ট হবে এখানে 1,20,000 আর মেতে কালেক্ট হবে 16,000। এটা প্রশ্নে বলাই আছে। ক্লিয়ার এই দুইটা? জি স্যার। এই দুইটা প্রশ্নে তোমার দেওয়া আছে যে এপ্রিলে কালেক্ট হবে 1,20,000, মেতে হবে 16, প্রশ্নে দেওয়া আছে এরকম। এরপর তাদের যে কালেকশন মডিউলটা বা কালেকশন সিস্টেম, past experience shows that 30% of a month sales are collected in the month of sale, 60% in the following month sales, 8% in the second month following sale। তাহলে ধরো এই যে সেলস, সবগুলো সেলস বলা আছে অল অন অ্যাকাউন্ট, মানে সবগুলো সেলস হচ্ছে বাকিতে। তাহলে এপ্রিল মাসে যে 3 লাখ সেল হয়েছে, এটা এপ্রিল মাসে কালেক্ট হবে কত? 30%, তাই না? জি স্যার। এপ্রিল মাসে কালেক্ট হবে 30, মেতে হবে 60, জুনে হবে 8। তাহলে এপ্রিলের যে 3 লাখ, এই 3 লাখ তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার, আসে নাই এখনো। দেখতে পাও নাই? এপ্রিলের যে 3 লাখ, এটা 30% হচ্ছে মানে 0.30, 90,000 কালেক্ট হবে এপ্রিলে, ঠিক আছে? মেতে হবে 3 লাখের 60%, 1,80,000। জুনে হবে 3 লাখের 8%, তাই না? 24,000।
আর রিমেইনিং বলা আছে আনকালেক্টেবল থাকবে। তাহলে তুমি টোটাল এপ্রিলে সেল করলা যে 3 লাখ, এই 3 লাখের মধ্যে কালেকশনটার এরকম তাদের পাস্ট এক্সপেরিয়েন্স 30% কালেক্টেড ইন দা মান্থ অফ সেল, 60% কালেক্টেড ফলোইং মান্থ সেল, 8% কালেক্টেড সেকেন্ড মান্থ ফলোইং সেল। বিষয়টা কি ক্লিয়ার কিনা বলো? এপ্রিলে 30, মেতে 60, জুনে হচ্ছে 8। ঠিক আছে? জি স্যার। এখন এটাকে যদি আমরা টোটাল করি, ধরো এটার সাথে যদি টোটাল করি আমরা এটাকে, তাহলে টোটাল 3 লাখ টাকার মধ্যে 2,94,000 টাকা আমাদের কালেক্ট হচ্ছে, আর রিমেইনিং 2% মানে 3 লাখের 2% হচ্ছে 6,000 টাকা আনকালেক্টেবল থাকতেছে। ওকে, এই সিস্টেমে পুরাটা করো তো, বইতে যে আর বাকি ইয়াগুলো আছে এগুলো করো তো এই সিস্টেমেই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আনকালেক্টেবল যেটা থাকে ওটার এক্স্যাক্টলি কি হয়? নরমালি যেটা আনকালেক্টেবল থাকে সেটা তোমার যখন তোমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস করবা, এটাকে দেখাইতে হয় তোমার ব্যাড ডেট বা যেটাকে বলে অনাদায়ী দেনা। মানে তোমার এই টাকাটা আদায় হবে না, তখন এটা ইনকাম স্টেটমেন্টে ক্ষতি হিসাবে দেখাইতে হয়, লস। স্যার এটা কি সব সময় থাকে? নরমালি তোমার সব সময় থাকে এই কারণে, কারণ ব্যবসা যখন করা হয়, যখন একটা সার্টেন টাইম ফ্রেম চলে যায়, তারপর দেখা যায় যে তোমার কিছু না কিছু টাকা তুমিও যেখান থেকে বাই করো সেখানে দাও না, আবার তোমার কাছ থেকে যেসব ক্লায়েন্টরা বাই করে তারা দেয় না। ধরো এখানে মাত্র 2%, ধরো এখানে 3 লাখ টাকার মধ্যে 2% তুমি পাও নাই, তার মানে বাকি কিন্তু তুমি 2,94,000 টাকা পেয়ে গেছো। তো ব্যবসা এটা কিন্তু খুবই ন্যাচারাল, যে তো অনেক ক্ষেত্রে পাওনাদার তুমি তো সবসময় কিছু না কিছু বকেয়া থাকে, ওইখান থেকে পুরা বছরে কিছু ক্লিয়ার হয়, কিছু হয় না, শেষে অনেক সময় বলা হয় অনেকদিন পুরনো হয়ে গেছে, এটা দেওয়াই লাগবে না, দেয় না, এরকমও হয়, এটা একটা অনেক সময় থাকে। তো সেই ক্ষেত্রে একটা নরমাল ক্যালকুলেশন যে এত পার্সেন্ট আমরা মোটামুটি অনেক সময় অনাদায়ী হয়, যেটাকে বলা হয় ব্যাড ডেট বা অনাদায়ী দেনা, মানে যে অংশটুকু বুঝতে দেনার পেরেছি। অনাদায়ী হয়, এটা খুবই জি স্যার। কমন কালচার। জি স্যার। ওকে, তারপরে এই সিস্টেমে তোমরা বাকিগুলো করো। আমি যতটুকু করলাম একটু কি বুঝতে পারছো আমি কি করছি? এটা কিন্তু বলেই দিছে, যেই মাসে সেল সেই মাসে 30, তারপরের মাসে 60, তারপরের মাসে 8। তাহলে আমার যদি এপ্রিল মাসে সেল হয়, এপ্রিলে কালেক্ট হবে 30, মেতে হবে 60, জুনে হবে 8। আবার যদি মে মাসের হয়, তাহলে মে মাসে হবে 30, জুনে হবে যায় 60, জুলাই যায় হবে বাকিটা। কিন্তু আমার তো বাজেট করতে বলছে জুন পর্যন্ত, তাই জুলাইটা আমার দরকার নাই, এই দুইটা করলেই হবে। আবার যেটা তোমার জুন মাসে, জুনে হবে একটা কালেকশন, জুলাই হবে একটা, অগাস্টে হবে। যেহেতু জুলাই আগস্ট আমার বাজেটে না, শুধু জুনের 30% কালেকশন দেখালে হবে। তাহলে আমি পেয়ে যাব টোটাল এপ্রিলে কালেক্ট কত, মেতে কত কালেক্ট, জুনে কত কালেক্ট। এটা আমার ক্যাশ বাজেটে ক্যাশ রিসিপ্টের মধ্যে যে হবে, ওই যে একটা স্ট্রাকচার দেখাইছিলাম সেখানে সেভাবে ইনপুট দিতে হবে। বুঝতেছো বিষয়গুলো? জি স্যার। ওকে, তাহলে কমপ্লিট করো, একটু কমপ্লিট করে ফেলো, কমপ্লিট করে বলো কত হয়েছে, আমিও করি, পরে আমরা মিলাই নিব আর কি।
ঠিক আছে, দেখতে পাচ্ছো? তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। তাহলে দেখো তোমাদের প্রশ্ন অনুযায়ী আমি এটা করলাম, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে 3 লাখ টাকা এপ্রিল মাসে ছিল, তার মধ্যে 30% এপ্রিলে, 60% মেতে, আর তোমার 8% হচ্ছে জুনে। আবার যেটা তোমার 4 লাখ ছিল, মেতে হচ্ছে যেহেতু মের সেলস, মেতে কালেক্ট হবে 30, জুনে হবে 60, আর জুলাই মাসে যায় হবে বাকি 8, বাট জুলাই মাস যেহেতু আমার বাজেটের ভেতরে না, সো আমি এটা করছি না। আবার পরে যেটা আছে তোমার জুন মাসের, জুনে পাওয়া যাবে একটা অংশ, জুলাই একটা অংশ, অগাস্টে একটা অংশ। তাহলে জুনের যে অংশটা, সেই অংশে তোমার হচ্ছে 30% এখানে। তাহলে সবকিছু আমি এখানে করে ফেললাম, করে আমি পেলাম যে এপ্রিল মাসে পাওয়া যাবে টোটাল 2,10,000 সব মিলায়, মেতে পাওয়া যাবে 3,16,000, জুনে পাওয়া যাবে 3,29,000, আর টোটাল যায় পাওয়া যাবে 8,65,000। এই হচ্ছে আমার কালেকশনটা হবে যেটা। ওকে, তাহলে আমরা যখন ক্যাশ বাজেট করব, ক্যাশ বাজেট করতে বলছে আমাদেরকে, ধরো এপ্রিল, মে, জুন, আর ধরো টোটাল কোয়ার্টার একসাথে টোটাল। তাহলে প্রশ্নের শুরুতেই কিন্তু বলে দিছে, তুমি দেখো এপ্রিল মাসের 1 তারিখে তোমার ব্যালেন্স ছিল 24,000, ঠিক আছে? এই 24,000 যখন তোমার ব্যালেন্স, তাহলে ওপেনিং ব্যালেন্স তুমি লিখবা কত এপ্রিল মাসে এসে? 24,000 বিগিনিং ক্যাশ ব্যালেন্স যেটা। এইটাই তোমার টোটাল কোয়ার্টারের, যদি একসাথে করি তাহলে এটাই কোয়ার্টারের ওপেনিং না? ওই যে কোয়ার্টারের ইয়ারের মধ্যে যেরকম দেখাছিলাম এরকম, এটাই টোটালের ওপেনিং না ব্যালেন্স যেটা? জি স্যার। আর ক্যাশ কালেকশন যেটা হলো, ধরো অ্যাড করতেছি আমরা ক্যাশ কালেকশন, ক্যাশ কালেকশন ওই শিডিউল নাম্বারটা ওই যে যেটা করে আসছি সেটা, ধরো আমরা ক্যাশ কালেকশন এখানে খুব সহজভাবে এখানে দিতে পারি। এই হলো আমাদের ক্যাশ কালেকশন, মাত্র বের করলাম এপ্রিল মাসে কত, মে মাসে কত, জুন মাসে কত। তাহলে আমাদের হাতে টোটাল অ্যাভেলেবল ক্যাশ ব্যালেন্স কত হলো? এটা প্লাস এটা। এখন এগুলো হচ্ছে এপ্রিল মাসে বাজেট শেষ হলে মের ওপেনিং আসবে, মে বাজেট ক্লোজ হলে জুনের ওপেনিং আসবে, সো না আসা পর্যন্ত আমরা এভাবেই রাখবো। এই হচ্ছে আমাদের হাতে ক্যাশ, টোটাল অ্যাভেলেবল ক্যাশ যা আছে। এখান থেকে এখন ডিসবার্সমেন্ট করবো আমরা। ডিসবার্সমেন্ট গুলোর পলিসি কি আছে তাদের? দেখো এখানে বলা আছে মার্চেন্ডাইজ পারচেজ আর পেইড ইন ফুল ডিউরিং দ্য মান্থ ফলোইং পারচেজ। তাহলে আমরা যেই মাসে পারচেজ করি মার্চেন্ডাইজ, এই মার্চেন্ডাইজ পারচেজের পেমেন্টটা হয় পরের মাসে। তাহলে যে এপ্রিল মাসে পারচেজ করলাম 2,10,000, পেমেন্ট হবে কোন মাসে? মেতে হবে না? এপ্রিলের যে পারচেজ, এই পেমেন্টটা কবে হবে? মেতে না? পরের মাসে যদি হয়। আবার মে মাসে যে পারচেজ, এটা পেমেন্টটা হবে কবে? জুনে। জুন মাসের যে পারচেজ, এটা পেমেন্টটা হবে কবে? জুলাই। বাট আমার বাজেট করতে হবে এপ্রিল, মে, জুন, সো আমার জুলাই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে আমরা মার্চ মাসের যেটা ছিল দেওয়া আছে প্রশ্নে, মার্চ মাসের অ্যাকাউন্টস পেয়েবল ছিল 1,40,000, যেটা পেমেন্ট হবে এপ্রিলে। তাহলে এপ্রিলের পেমেন্ট হবে 1,40,000, মের পেমেন্ট হবে 2,10,000, জুনের পেমেন্ট হবে 1,60,000। ক্লিয়ার কিনা তোমরা? মানে স্যার নেক্সট সেশনে হচ্ছে কি পেমেন্ট হবে? এই যে ক্লিয়ার লেখা আছে দেখো, মার্চেন্ডাইজ পারচেজ আর পেইড ইন ফুল নেক্সট ডিউরিং দ্য মান্থ ফলোইং পারচেজ। আমরা যে মাসে পারচেজ করছি তার পরের মাসে যে টোটাল পেমেন্টটা ইন ফুল। যদি পার্শিয়াল বলতো তাহলে পার্ট এই মাসে পেমেন্ট হতো, পার্ট পরের মাসে পেমেন্ট হতো, বলা আছে ইন ফুল, প্রশ্নে যেরকম আছে সেরকম আর কি। তাহলে 1,40,000 যেটা তোমার মার্চ মাসে ডিউ ছিল, এটা পেমেন্ট হবে পরের মাস যে এপ্রিলে। আর যেটা এপ্রিলে সেটা হবে যায় তোমার মেতে, যেটা মেতে সেটা হবে জুনে, যেটা জুনে সেটা হবে জুলাই। বাট যেহেতু আমরা জুলাই বাজেট করছি না, দ্যাটস ওয়াই 1,40,000, 2,10,000, 1,60,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে পেমেন্টের ক্ষেত্রে এখানে 1,40,000, 2,10,000, আর কত দেখো তো প্রশ্নে? 2,60,000 না 1,60,000?
দেখো তো, পিডিএফ দেখে বলতে হবে স্যার। হ্যাঁ পিডিএফটা দেখে বলো। $1,40,000 যেটা মার্চের ছিল, এটার পেমেন্টটা হচ্ছে যে এপ্রিলে। আর এপ্রিলের যে পেমেন্টটা ছিল 2,10,000, সেটার পেমেন্ট হবে মেতে, যেহেতু 1 মাস পরে পেমেন্ট হয়। মেতে ছিল কত? 1,60,000। প্রশ্নে কত দেওয়া আছে মেতে পারচেজ? স্যার মেতে 1,60,000 দেয়া স্যার। 1,60,000। তাহলে এটা পেমেন্ট হবে তাহলে 1 মাস পরে জুনে। জি স্যার। ঠিক আছে? তাহলে 1,40,000, 2,10,000, 1,60,000, টোটাল 5,10,000 পেমেন্ট করছি আমরা টোটাল কোয়ার্টারে। জি স্যার। ওকে, এরপর যেটা আছে, এই যে দেখো পেরোল, মানে পেরোল মানে বেতন। বেতনটা তো আর 1 মাসে আর 1 মাসে দেওয়া যায় না। মে মাসের এপ্রিলের বেতন এপ্রিল দিতে হবে। 20, 20, 18, 20, 20, 18, এটা হচ্ছে বেতন। স্যালারি যে পেমেন্টটা আছে 20,000, 20,000, 18,000, টোটাল 58,000 হচ্ছে তোমার স্যালারি পেমেন্ট হলো। এরপর যে পেমেন্টটা আছে লিজ পেমেন্ট, মানে তোমাদের প্রতিষ্ঠান অনেক সময় লিজে গাড়ি নেয়, তোমরা গাড়ির পেছনে লেখা থাকবে দেখবা যে অর্থায়নে অমুক ফাইন্যান্স, অমুক ইনভেস্টমেন্ট কোম্পানি, এগুলো তারা নরমালি লিজ নিয়ে থাকে। অনেক ক্যাব আছে, অনেক গাড়ি আছে প্রতিষ্ঠানের প্রয়োজনে ওই লিজ, বা তাদের অনেক মেডিকেল ইকুইপমেন্টও অনেকে লিজ নিয়ে থাকে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছে। মানে অনেক এক্সক্লুসিভ অ্যাসেট কিনতে অনেক টাকা লাগে, সেগুলো লিজে নিয়ে আর কি তারা কাজ করে। তো লিজের ইনস্টলমেন্ট দিতে হয়। লিজের হচ্ছে 22,000, 22,000, 22,000 সমান করে টাকা। তাহলে এটাও কিন্তু তোমার ডিসবার্সমেন্ট বা খরচ। 22, 22, 22 করে, তাহলে 22,000 করে প্রতি মাসে যদি হয়, তাহলে এখানে তোমার পেমেন্ট হচ্ছে 66,000। এরপর বিজ্ঞাপন 60, 60, 50, বিজ্ঞাপন হচ্ছে 60, 60, 50। $1,70,000। এরপর ইকুইপমেন্ট পারচেস, ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে শুধুমাত্র তোমার হচ্ছে হলো জুন মাসে 65,000। এখন দেখো বলা আছে নিচে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে নরমালি আমরা কস্ট অ্যালোকেট করে দেখাই, বাট ডেপ্রিসিয়েশনের জন্য আমাদের নগদ কোনো টাকা খরচ হয় না, এটাকে বলা হয় নন ক্যাশ আইটেম। কারণ আমরা একটা অ্যাসেট ব্যবহারজনিত কারণ এটার ভ্যালু যা কমে সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন, বাট এটার জন্য আমার নগদ কোনো টাকা লাগে না। তাই ক্যাশ বাজেটে অনগদ লেনদেন বা নন ক্যাশ আইটেম আমরা ক্যাশ বাজেটে আনি না। তাহলে ডেপ্রিসিয়েশনটা এখানে আসবে না। ডেপ্রিসিয়েশনটা আসবে না কেন সেটা একটু মাথায় রেখো, যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা প্রসেস অফ কস্ট অ্যালোকেশন ওভার দ্য লাইফ অফ দ্য অ্যাসেট, মানে একটা অ্যাসেট যত বছর যাবে অত বছরে আমরা কস্টটাকে অ্যালোকেট করে দেখাই, কিন্তু এতে আমার নগদ টাকা যায় না। নগদ টাকা যায় যখন আমরা অ্যাসেটটা পারচেজ করি, কিন্তু ওই অ্যাসেটের একটা অংশ আমরা প্রতি বছর অবচয় করে মূল্য কমাই। ধরো 10 বছর লাইফ থাকলে 1.5 লাখ টাকার অ্যাসেট হলে প্রতি বছর 15,000 টাকা করে আমার তোমার মূল্য কমবে, যেটাকে আমরা কস্ট হিসাবে চার্জ করবো ঠিকই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাবো, বাট এটাতে আমার নগদ টাকা যাবে না। এই জন্য এগুলাকে বলা হয় নন ক্যাশ আইটেম। নন ক্যাশ আইটেম ক্যাশ বাজেটে আসে না, কারণ বাজেটের নামই হচ্ছে ক্যাশ বাজেট। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের হাতে যা তথ্য আছে। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা যদি এখন করি, এটা আমরা এখন পেয়ে যাচ্ছি আমাদের ডিসবার্সমেন্টটা কত হয়েছে। তাহলে 2,42,000 টাকা হচ্ছে আমাদের টোটাল ডিসবার্সমেন্ট ইন এপ্রিল মান্থ, আর 3,12,000 হচ্ছে মে, জুন হয়েছে 3,15,000, আর টোটালে 8,69,000। এখন আমরা করব সারপ্লাস বা ডেফিসিট। দেখো তোমার হাতে টাকা আছে 2,34,000, তুমি খরচ করতেছো 2,42,000, তাহলে তোমার কি ঘাটতি না সারপ্লাস? তোমার 2,34,000 সব মিলিয়ে আছে, তুমি খরচ করতেছো 2,42,000, তোমার কি ঘাটতি না সারপ্লাস? স্যার ঘাটতি হওয়ার কথা।
হ্যাঁ 2,34,00,000 আছে 2,42,000, তাহলে এখানে নেগেটিভ ফিগার জি স্যার 8,000 টাকা নেগেটিভ। জি স্যার এখন ব্যাংকের লোনের ক্ষেত্রে বলছে তোমার 30,000 টাকা তুমি ব্যাংক থেকে লোন নিবা এপ্রিল মাসে, প্রশ্নে বলা আছে। তাহলে 30,000 টাকা তুমি যদি ব্যাংক থেকে লোন নাও এপ্রিল মাসে, পেমেন্ট করতে হবে জুনে যেয়ে, তাহলে তোমার 8,000 নেগেটিভ 30,000 পজিটিভ, তাহলে তোমার নেট পজিটিভ কত? 8 এর সাথে এটাকে যদি প্লাস করো, এখানে 22,000 টাকা তোমার ক্যাশ ব্যালেন্স আছে। জি স্যার এই 22,000 কি এপ্রিল মাসের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স? এইটাই মে মাসের ওপেনিং হবে না? জি স্যার এই 22,000 যদি এখানে দাও, তাহলে দেখো তোমার হাতে আছে কত? 3,38,000, 3,38,000 3,12,000, তাহলে তোমার এখানে সারপ্লাস আছে। 3,38,000 থেকে 3,12,000 বাদ গেলে তোমার হাতে সারপ্লাস থাকে কত? 26,000। এই 26,000 এ যেহেতু কোনো খরচ নাই, এই 26,000ই হচ্ছে তোমার হলো আবার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এইটা আবার এখানে যে ওপেনিং হবে 26,000। এই 26,000 এ 3,65,000। এই 3,65,000 থেকে 3,15,000 তুমি মাইনাস হয় 3,65,000 মাইনাস 3,15,000, তাহলে তোমার হাতে আছে কত? 50,000। এই 50,000 এর মধ্যে তোমাকে বলছে তুমি জুন মাসে আইসা 30,000 টাকা লোন রিপেমেন্ট করবা, তাহলে মাইনাস করো 30,000। আবার তুমি 1200 টাকা সুদ দিবা, তাহলে পেমেন্ট করতেছো কত? 31,200। তাহলে তোমার হাতে কত থাকবে? 50,000 থেকে মাইনাস করো যদি তুমি 30,000, মাইনাস করো যদি 1200, তাহলে তোমার হাতে থাকবে কত? 18,800 টাকা থাকবে না? জি স্যার এই 18,800 টাকায় কি জুন মাসের ক্লোজিং ব্যালেন্স মানে জুলাইয়ের ওপেনিং। এখন আমি তোমাদের বলছিলাম ওপেনিং মিলতে হবে, ক্লোজিং মিলতে হবে। তাহলে তোমার হাতে এখানে যোগফল আছে কত? 8,89,000। এই 8,89,000 থেকে তুমি যদি 8,69,000 বাদ দাও, তোমার ব্যালেন্স কত থাকে? 20,000 থাকে না? জি স্যার এখন তুমি 30,000 লোন নিছো, লোন রিপেমেন্ট করছো, এখানে কোনো ব্যালেন্স যায় না। এখানে 1200 টাকার ইন্টারেস্ট তো তোমাকে দিতে হবে। তাহলে তোমার 20,000 থেকে যখন 1200 মাইনাস হবে থাকবে কত? 8,800 না? তাহলে তোমার জি স্যার ক্লোজিং মিলে গেছে, জি স্যার ওপেনিং ওপেনিং মিলে গেছে, মানে তোমার ক্যাশ বাজেট মিলে গেছে। তোমাদের কিন্তু এখানে সব লিখতে হবে, আমি জাস্ট খালি শর্টকাট দেখালাম। বিগিনিং লিখতে হবে ওই যে বইতে যেভাবে আছে, ও ক্যাশ কালেকশন, তাহলে টোটাল ক্যাশ ব্যালেন্সের পরে তোমাদের এই ডিসবার্সমেন্টের মধ্যে যে যে খাতে আছে সেগুলো বুঝতে পারছো বিষয়গুলো? জি স্যার বুঝতে পেরেছি স্যার তাহলে এটা ছিল রিকোয়ারমেন্ট 2, তুমি ক্যাশ বাজেট কমপ্লিট করলা। এখন রিকোয়ারমেন্ট 3 তে বলছে if the company needs a minimum cash balance of 20,000 to start each month, প্রত্যেক মাস শুরু করতে যদি তাকে মিনিমাম 20,000 টাকা তার কাছে ব্যালেন্স থাকা লাগে, তাহলে ক্যান দ্য লোন বি রিপেইড অ্যাজ প্ল্যান্ড। ওই যে সে প্ল্যান করছিল, কি প্ল্যান ছিল তার? লোনটা নিবে 90 দিন মেয়াদি, এপ্রিল মাসে লোনটা নিবে এবং ইন্টারেস্ট সহ সে টাকাটা পেমেন্ট করবে 1200 টাকা সহ জুনে, এটা ছিল তার প্ল্যান। তাহলে প্রত্যেক মাসে যদি মিনিমাম 20,000 টাকা লাগে তার স্টার্ট করতে একটা, তাহলে কি সে প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবে কিনা? আমরা দেখি এপ্রিল মাস শেষে তার ব্যালেন্স থাকে 22,000, মে মাস থেকে সে তার ব্যালেন্স থাকে 26,000, জুন মাসে তার ব্যালেন্স থাকে যায় 18,800। তাহলে তার তো ব্যালেন্স 20,000 থাকছে না। প্রত্যেক মাসে মিনিমাম 20,000 ব্যালেন্স রাখতে চাইলে তাকে যে প্ল্যান আছে সে অনুযায়ী সে লোনটা রিপে করতে পারবে না। তাহলে 3 নাম্বারের অ্যানসারটা কি হবে? The loan can't repaid as planned because they need minimum 20,000 balance to start each month, but they have only 18,800 at the end of June. বিষয়টা কি ক্লিয়ার? তুমি তোমার মতো করে লিখলা, নট নেসেসারিলি এভাবেই লিখতে হবে, বাট কথাটা এটাই। তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি প্রতি মাস শুরু করতে মিনিমাম 20,000 টাকা ব্যালেন্স লাগে, তাহলে আমরা যেভাবে প্ল্যান করছি লোনটাকে রিপে করব, আমরা কি সেভাবে পারবো কি না? তাহলে তোমার উত্তরটা হবে যে না, আমরা যেভাবে প্ল্যান করছিলাম সেভাবে পারছি না, কারণ প্রতি মাসে স্টার্ট করতে যদি 20,000 লাগে, জুন মাসটা শেষ হলে জুলাই মাসটা যখন স্টার্ট হবে ব্যালেন্স থাকার কথা 20,000, বাট আমাদের ব্যালেন্স আছে মাত্র 18,800। স্যার ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল, বলো। যদি স্যার
আমাদেরকে বলে যে নতুন কোনো প্ল্যান করতে, যাতে হচ্ছে গিয়ে ওই কন্ডিশনটা ফিল আপ করা যায়। তাহলে স্যার এটা কি আমাদের ওপেনিং থেকে 200 টাকা এক্সট্রা করে শুরু করতে হবে, যেহেতু আমাদের এখানে 200 টাকা কম আছে মিনিমাম ভ্যালুর থেকে? না, তোমাকে নতুন করে তো হাতে ক্যাশ বাজেট তোমাকে এক্সাক্ট ক্যাশ পিকচারটা দেয়, তুমি এটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। তুমি যখনই জুলাই মাস স্টার্ট করবা, এখানে যেমন তুমি 24,000 নিয়ে এপ্রিল মাস শুরু করছো, তার মানে কি মার্চ মাসের ব্যালেন্স ছিল 24,000, যেটা নিয়ে তুমি এপ্রিল শুরু করছো। তুমি যখনই জুলাই শুরু করবে তখন অটোমেটিকই ব্যালেন্স তোমার 18,800। তুমি চাইলেও এটার মধ্যে কোনো চেঞ্জ করতে পারবে না, যেটা তোমার হাতে আছে। জি স্যার। যেমন দেখো 22,000 টাকা যেটা তোমার এপ্রিল মাসের শেষের ব্যালেন্স, এটা আবার মে মাসের ওপেনিং। আবার মে মাসের যেটা শেষের ব্যালেন্স, এটা হচ্ছে তোমার জুন মাসের ওপেনিং। তাহলে জুন মাসের যেটা শেষের ব্যালেন্স, এটা হবে জুলাইয়ের ওপেনিং। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে একটা জুলাই মাসের আরেকটার ওপেনিং। উপর তাহলে হ্যাঁ, তাহলে মোটামুটি ক্যাশ বাজেটটা কি তোমরা বুঝতে পারছো বিষয়টা আমরা কিভাবে করে থাকি? জি স্যার। তাহলে এই ধরনের কিছু প্রবলেম তোমরা আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট আকারে করবা, কারণ প্র্যাকটিস না করলে অ্যাকাউন্টিং এর বিষয়গুলো হচ্ছে আসলে এখন তোমরা ক্লাস করেছো যারা, বিষয়গুলো অনেক ইজি মনে হচ্ছে, খুবই কমপ্লিকেটেড না, বাট খুবই সহজ। কিন্তু তুমি যখন এটাকে প্র্যাকটিস না করবা, তখন যেটা হবে এই জিনিসটাই অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সেজন্য একটু প্র্যাকটিস করতে হয়। অ্যাকাউন্টিং স্টুডেন্টদের মেজর যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। কারণ আমরা ক্লাস লেকচার অনেকেই বুঝি মোটামুটি, বাট প্র্যাকটিসের অভাবে পরে আর পারি না করতে। সো তোমরা আরেকটা ক্যাশ বাজেট করবা। দেখি একটা ক্যাশ বাজেট এটার মতো কাছাকাছি ছোট্ট একটা ক্যাশ বাজেট। এই যে এটাই করো, 8 এর 19, ছোট্ট একটা অঙ্ক। 8 এর 19 একটাই দিলাম। একটু বাসায় চেষ্টা করলে পারবা। আর তোমাদের সিআর বলছিল তোমাদের সন্ধ্যায় ক্লাস করতে সমস্যা হয়। আসলে হয়েছে কি, সন্ধ্যায় ক্লাস করতে প্রবলেম হলে তোমাদের ক্লাসটা একটু আর্লি মর্নিং এ করতে হবে। তোমরা কি 8টায় ক্লাসটা করতে পারবা? স্যার আমাদের সোমবার থেকে রবিবারে, সোমবার, মঙ্গলবার আর বুধবার হচ্ছে স্যার সকাল